নির্বাচন ব্যবস্থা ধ্বংসের অপরাধে সাবেক ৩ কমিশনের বিচার চান রাজনীতিকরা। সব দলের মতামত নিয়ে ইসি গঠনের পরামর্শ। দালাল ধরে দল বেঁধে বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা। গত ১ মাসে সীমান্ত পেরিয়েছে ১০,০০০। স্থানীয়দের উদ্বেগ। ভারতে পলায়নকালে রাউজানের সাবেক এমপি ফজলে করিম আটক। হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক ডিএমপি কমিশনার আদালতে। এবং ভারতীয় কর্মীরা চলে যাওয়ায় আশুগঞ্জ আগরতলা ৪ লেন প্রকল্প বন্ধ। বিধ্বস্ত অংশ সংস্কারের আশ্বাস সড়ক ও জনপথ বিভাগের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হোসেন। এবার বিস্তারিত। নির্বাচন ব্যবস্থা ধ্বংসের অপরাধে রাকিব, হুদা ও আওয়াল কমিশনের বিচার দাবি করেছেন রাজনীতিকরা। গণহত্যা, গুম, খুন ও অর্থ পাচারে জড়িত আওয়ামী লীগ নেতাদের বিচার চাইলেও কোনো দল নিষিদ্ধের বিপক্ষে তারা। সব দলের মতামত নিয়ে নির্বাচন কমিশন গঠনের পরামর্শ দিয়েছেন তারা। এমআর আসাদের রিপোর্ট। মেয়াদ পূর্ণ হওয়ার ২.৫ বছর আগে গত ৫ সেপ্টেম্বর পদত্যাগ করেন সিইসি কাজী হাবিবুল আওয়াল সহ ৫ কমিশনার। একদলীয় নির্বাচন করার অপবাদ মাথায় নিয়ে বিদায় বেলায় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল সহ কমিশন ঢেলে সাজানোর পরামর্শ দেন বিদায়ী সিইসি। প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে। দায়িত্ব পালনের শেষ সপ্তাহে কমিশন নিবন্ধন দেয় আমার বাংলাদেশ পার্টি সহ কয়েকটি দলকে। যদিও এবি পার্টির অভিযোগ, নিবন্ধন নিয়ে কারসাজি করেছে আওয়াল কমিশন। এই দলগুলো যদি নিবন্ধনের যোগ্যই হবে তাহলে তোমরা আগে দাও নাই কেন? এটার জন্য অবশ্যই এদেরকে জবাবদিহিতা মুখোমুখি হওয়া উচিত। আর ২ নম্বর হচ্ছে, যদি তারা সত্য হয়ে থাকে যে তারা নিবন্ধন দেয় নাই আগে কোনো কারণে, তাহলে এখানে সে ব্যাখ্যাটা লেখা উচিত। গণসংহতি আন্দোলন তারাও কিন্তু একটা কার্যকর রাজনৈতিক দল এবং তারা কিন্তু আদালত থেকে রায়ও পেয়েছে। তাহলে এই নির্বাচন কমিশন তো যাওয়ার আগে গণসংহতি আন্দোলনকেও তারা নিবন্ধন দিতে পারত। ফলে সে এখানে অনেকগুলো ফ্লজ রেখে সে হঠাৎ করে সে রেজিগনেশন করেছে। নির্বাচন ব্যবস্থা ধ্বংসের অপরাধে বিগত ৩টি কমিশনের বিচার দাবি করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। সাংবিধানিক দায়িত্ব পালন না করে তারা বাস্তবে অতীতের সরকারের একটা অঙ্গ সংগঠনের মতন ভূমিকা পালন করতে যেয়ে তারা গোটা নির্বাচনী ব্যবস্থাকে তারা বিপর্যস্ত করেছেন। সার্চ কমিটি নয়, রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নতুন কমিশন গঠনের পরামর্শ রাজনৈতিক দল দুটির। অনেক দল আছে নিবন্ধন পেয়েছে হাইব্রিড পন্থায়, একেবারে কিছুই নাই, অযথা তাদেরকে ডিজিএফআইএনএসএ এর মাধ্যমে তাদেরকে নিবন্ধন দেওয়া হচ্ছে। এই দলগুলোর নিবন্ধন বিষয়ে সিদ্ধান্ত হতে হবে এবং মানুষ যাতে একটা ঐক্যবদ্ধ গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে হাঁটতে পারে, এটার জন্য এই নির্বাচন কমিশনের কাছে আমরা সেটা প্রত্যাশা করি। পুরনো সার্চ কমিটির মধ্য দিয়ে নির্বাচন কমিশন গঠনের কোনো সুযোগ নেই। কি আইনে হবে, কি পদ্ধতি হবে, এটা নিয়ে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করতে পারেন, কথা বলতে পারেন। রাজনৈতিক দল নিষিদ্ধের ফলাফল কারোর জন্যই মঙ্গল বয়ে আনে না বলেও মত দেন তারা। যারা অভিযুক্ত তাদেরকে আইনের আওতায় আনা, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। টাকার বিনিময়ে দালালের মাধ্যমে সীমান্ত পেরিয়ে দলে দলে বাংলাদেশে প্রবেশ করছে রোহিঙ্গারা। গত ১ মাসে সীমান্তের অন্তত ২০টি পয়েন্ট দিয়ে ১০,০০০-এরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসেছে। স্থানীয়রা জানান, টেকনাফ ও উখিয়ার বিভিন্ন আশ্রয় শিবিরে ঠাঁই নেয়া রোহিঙ্গাদের কারণে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়ছে। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু থেকে নাফ নদী পাড়ি দিয়ে রোহিঙ্গারা দলে দলে বাংলাদেশে ঢুকে পড়ছে। দালালের সহায়তায় টেকনাফ সীমান্ত পেরিয়ে এইসব রোহিঙ্গা আশ্রয় নিচ্ছেন বিভিন্ন শিবিরে। গত ১ মাসে সীমান্তের অন্তত ২০টি পয়েন্ট দিয়ে ১০,০০০-এর বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসেছে বলে জানান স্থানীয়রা। অনুপ্রবেশের জন্য মংডু সীমান্তে জড়ো হয়েছে আরও প্রায় ১.৫ লক্ষ। দীর্ঘদিন ধরে মায়ানমারের রাখাইন রাজ্যে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সরকারি বাহিনীর লড়াই চলছে। মংডু টাউনে থাকা সেনা ও বিজিবির দুটি ব্যারাক দখলের জন্য প্রাণপণ লড়াই করছে আরাকান আর্মি। গোলাগুলির পাশাপাশি দুই পক্ষ থেকে ছোড়া হচ্ছে মর্টার শেল, গ্রেনেড, বোমা, চালানো হচ্ছে ড্রোন হামলা। ফলে প্রাণ বাঁচাতে হাজার হাজার রোহিঙ্গা ছুটে আসছে বাংলাদেশ সীমান্তে, অপেক্ষা করছে টেকনাফে অনুপ্রবেশের।
2017 সালে আগস্টে রাখাইনে কয়েকটি পুলিশ স্টেশন এবং সেনা ছাউনিতে একযোগে বোমা হামলা চালায় রোহিঙ্গা জনগোষ্ঠী ভিত্তিক সশস্ত্র সংগঠন আরাকান সেলভেশন আর্মি আরসা। জবাবে রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযান শুরু করে সরকারি বাহিনী। সেনা সদস্যদের নির্বিচারে হত্যা, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগের মুখে টিকতে না পেরে আরাকান থেকে 10 লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। কাজী পাপ্পু, মোহনা সংবাদ। চট্টগ্রাম 6 সংসদীয় আসনের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সংস্থার জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম গণমাধ্যমকে জানান, সীমান্ত পথে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার গাজীরবাজার থেকে তাকে আটক করা হয়। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে হাসিনা সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন ফজলে করিম। তার বিরুদ্ধে চট্টগ্রাম ও রাউজানে একাধিক মামলা দায়ের হয়েছে। খিলগাঁও থানার হত্যা মামলায় গ্রেপ্তার ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে আদালতে তোলা হয়েছে। গতরাতে রাজধানীর মহাখালী থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। 2015 সালে খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে পুলিশি হেফাজতে ক্রস ফায়ারের নামে হত্যার অভিযোগে 13 পুলিশ কর্মকর্তাকে আসামি করে মামলা করা হয়। গত মঙ্গলবার মামলাটি দায়ের করেন জনির বাবা ইয়াকুব আলী। পরিকল্পিতভাবে ছাত্র জনতার অভ্যুত্থান নস্যাতের চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফ্যাসিবাদী হাসিনা ভারতে বসে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে উল্লেখ করে তাতে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল। শিল্পক্ষেত্রে অস্থিরতা প্রতিরোধে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বানও জানান তিনি। জনগণের রাজনৈতিক সংস্কৃতির একটা প্রতিফলন যে নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ সরকার থাকবে, সেটাকেও তারা বাতিল করে নিয়েছিল একতরফাভাবে। এইভাবেই গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করে দিয়ে মূলত একটা একদলীয় শাসন ব্যবস্থা, ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করে। ভয়াবহ বন্যায় ফেনীতে 33,000 হেক্টর শস্যক্ষেত, প্রায় 1,500 হেক্টর জমির বীজতলা, 4,500 হেক্টর কৃষি জমির ক্ষতি হয়েছে। মহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর ভাঙনে সহায় সম্বল হারিয়েছে হাজারো পরিবার। ক্ষতি কাটিয়ে কিভাবে ঘুরে দাঁড়ানো যায় সে নিয়ে দুশ্চিন্তায় দিনানিপাত করছেন গৃহস্থ থেকে শুরু করে কৃষক ও খামারিরা। ক্ষতিগ্রস্তদের তালিকা করে প্রণোদনা দেওয়ার কথা জানান জেলা প্রশাসক শাহিনা আক্তার। দর্শক, এ নিয়ে আরও জানবো সহকর্মী তোফায়েল নিলয়ের কাছে। নিলয়, ধকল কাটিয়ে উঠতে বন্যার্তদের চেষ্টা এবং এ নিয়ে প্রশাসনের পদক্ষেপ সম্পর্কে আমাদের জানাবেন। বন্যার পরবর্তী যে চিত্র, সেটি আসলে মানুষ প্রতিনিয়তই আসলে সংগ্রাম করছে আসলে বন্যায় যে ক্ষতি হয়েছে সেটি কাটিয়ে ওঠার জন্য। আমরা দেখেছি ফেনীতে বিশেষ করে এখানকার প্রায় 8,350টি পরিবার একেবারে তাদের ঘর বাড়ি হারিয়ে তারা অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে মানবতার জীবন যাপন করছেন। তাদের এই যে ঘর বাড়ি পুনরায় সংস্কারের জন্য আসলে তারা বিভিন্ন সংস্থা, সরকারি বিভিন্ন দপ্তরের নিকট তারা হাত পেতে বসে আছেন। এছাড়া আমরা দেখেছি প্রায় 53,000-এরও অধিক ঘরবাড়ি এখনো পর্যন্ত আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া কৃষি খাতের কথা যদি বলি, সেক্ষেত্রে আসলে এই এলাকার এই অঞ্চলে যে কৃষক যারা এই বন্যায় তাদের যে একেবারে প্রান্তিক পর্যায়ের ছোট কৃষক থেকে শুরু করে বড় খামারি যারা রয়েছে, একেবারে বৃহৎ পরিসরের যারা বড় ধরনের ব্যবসা প্রতিষ্ঠান এই কৃষি খাত থেকে করে, তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি আসলে ফেনী সদর উপজেলার যে কালীদহ ইউনিয়নের একটি মিশ্র ফল বাগানে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে যে ফল বাগানটি রয়েছে, আসলে ফল বাগানের যে চিত্র, একেবারে বন্যায় তাদের ব্যাপক ক্ষতি হয়েছে। এখানকার যে একজন কৃষি কর্মকর্তা রয়েছে, আমরা
তার সাথে কথা বলে আসলে জেনেছি যে এই বাগানে যে উৎপাদিত ফল রয়েছে, দেখেছি আমরা পেয়ারা, কুল, পেঁপে এবং কলা সহ আসলে বেশ কিছু ফল এখানে চাষ করা হয়। এখানকার ফলগুলো আসলে ফেনীর যে চাহিদা রয়েছে সেটিকে আসলে তারা যোগান দেয়। তবে এবারের বন্যায় তারা ব্যাপক লোকসানের মুখে পড়েছে। এছাড়া শুধু এখানকার বাগান নয়, এখানকার প্রতিটি সেক্টরের মানুষই আসলে কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, আমরা এখানকার কর্মকর্তার সাথে কথা বলে যেটি জেনেছি, তিনি বলছেন যে প্রায় 33,028 হেক্টর কৃষি জমি নষ্ট হয়েছে। এছাড়া 1,444 হেক্টর বীজতলা নষ্ট হয়েছে। 4,665 হেক্টর আসলে বিভিন্ন যে খামারে রয়েছে তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এখানকার একজন কৃষি কর্মকর্তা আবু তৈব রয়েছে, আমরা তার কাছ থেকে জানতে চাইবো যে এখানকার বন্যায় আসলে মানুষের কি পরিমাণ ক্ষতি হয়েছে। বন্যায় কৃষি রিলেটেড যেসব ফসল আছে একদম সবই ধ্বংস হয়ে গেছে, এটা অবশিষ্ট কিছুই নাই। আমরা এই মুহূর্তে যেখানে আছি এখানে 16.5 একর এক ফসলি জমিতে আমরা ফল বাগান স্থাপন করেছিলাম, এটা সম্পূর্ণ শেষ। কলাগুলো বাজারজাত করার অপেক্ষায় ছিল। এখানে 3,600 কলা ছড়া ছিল, সবগুলাতে খুঁটি দিয়ে এবং ব্যাগিং করে একদম পরিবেশ বান্ধব ভাবে এটাকে তৈরি করা হয়েছিল, এটা একদম শেষ। আর পেয়ারা প্রতিদিন এখানে ফেনীতে 400 থেকে 500 কেজি পেয়ারা সরবরাহ করা হতো। সবগুলা গাছে ব্যাগিং করা অবস্থায় ছিল, সবই শেষ। পাশাপাশি যেসব কৃষি যন্ত্র ছিল এগুলা পানি ঢুকে সব নষ্ট হয়ে গেছে এবং সবজি গাছগুলাও শেষ। পেঁপে সবজি হিসাবে বাজারে কন্টিনিউ এখান থেকে সরবরাহ করা হতো, পেঁপে গাছগুলা শুরুতেই একদম ভ্যানিশ হয়ে গেছে এবং আমন ফসল যেটা লাগিয়েছে এগুলা একদম পচে একদম বসে গেছে, অবশিষ্ট কিছুই নেই। এখন আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি নিজস্ব অর্থায়নে যদি এগুলাকে পুনরায় তৈরি করে আবার ঘুরে দাঁড়ানো যায়, আর সরকারি যদি বড় ধরনের কোনো সহায়তা থাকে অগ্রাধিকার ভিত্তিতে আমরা এগুলা লোকজনকে উদ্বুদ্ধ করার মাধ্যমে ওই সহযোগিতা দিয়ে এই খামারগুলা যাতে পুনর্গঠন করা যায়, সরকারের এই দিকে যদি সুদৃষ্টি দেন এটা আবার ঘুরে দাঁড়ানো সম্ভব। ধন্যবাদ। আসলে আপনি শুনছিলেন যে এখানকার যে কৃষি কর্মকর্তা তিনি আসলে বলছিলেন যে যারা বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে তালিকা করা হচ্ছে, তাদের তালিকা করে সরকারিভাবে প্রণোদনার মাধ্যমে তাদেরকে আবার ঘুরে দাঁড়ানোর যে প্রক্রিয়া সেটি করা হবে বলে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে বন্যার পরবর্তী ক্ষয়ক্ষতি নিয়ে সার্বিক তথ্য। মাহমুদ। নিলয়, আপনাকে ধন্যবাদ। রাজনৈতিক পট পরিবর্তনের ফলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে ভারতের আগরতলা পর্যন্ত 4 লেন প্রকল্পের কাজে অনিশ্চয়তা দেখা দিয়েছে। মূলত ভারতীয় প্রকৌশলী ও কর্মীরা দেশে চলে যাওয়ায় বন্ধ হয়ে গেছে কাজ। সড়কের বিধ্বস্ত অংশ সংস্কারে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। ব্রাহ্মণবাড়িয়া থেকে মোহাম্মদ শাহজাদার প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। ভারতীয় ঋণ সহায়তা এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে 5,991 কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে আশুগঞ্জ থেকে আগরতলা পর্যন্ত 50.58 কিলোমিটার 4 লেন সড়ক। 2020 সালের ফেব্রুয়ারিতে প্রকল্পটির কাজ শুরু করে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এপকনস ইনফ্রাস্ট্রাকচার। 2023 সালে কাজ শেষ হওয়ার কথা থাকলেও ধীরগতির কারণে প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে 2025 সালের জুন পর্যন্ত। তবে গত 5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর নিরাপত্তা ইস্যুতে দেশ ছাড়ে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী ও কর্মীরা, ফলে বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ। দীর্ঘ রাস্তার বিভিন্ন অংশ খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এতে প্রায় দিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। দুর্ভোগ লাঘবে সরকারের দ্রুত পদক্ষেপ দাবি করেছেন এ পথে চলাচলকারীরা। বর্তমান যে সরকার আছে ওরা দ্রুত গতিতে আমাদের এই রাস্তার সংস্কার কাজ শুরু করা দরকার। বৃষ্টি না হলে ধুলাবালু এলাকাবাসী আমরা ভোগাভোগ দিয়েছি। গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে ঢাকা ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকা সিলেট রুটে প্রতিদিন কয়েক হাজার যানবাহন চলাচল করে। বিভিন্ন অংশে বড় বড় গর্তের কারণে দুর্ঘটনার পাশাপাশি যানবাহনেরও ক্ষতি হচ্ছে বলে জানান যান চালকরা। এই রুটে গাড়িতে অনেক সমস্যা, ডিস্ট্রিক্ট ট্রাক আছে, এগুলো আপনার গাড়িটা উল্টায় পড়ে যায়, প্রায় সময় এরকম সমস্যা। প্রকল্পের কাজ শুরুর বিষয়ে অনিশ্চয়তার কথা জানিয়ে সড়কের বিধ্বস্ত অংশগুলো স্বল্পমেয়াদী মেরামতে বিশেষ উদ্যোগের কথা জানালেন সড়ক ও জনপথ বিভাগের এই কর্মকর্তা। আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে এই সড়কটি নির্মিত হচ্ছে। উভয় দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়ে এটার যে ভবিষ্যৎ করণীয় এবং কিভাবে এই কাজটি এগিয়ে নেওয়া যায় বা কিভাবে এটি সমাধান করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নেই। আপাতত স্বল্পমেয়াদী যে মেরামত আমরা নরমালি এইচবিবির মাধ্যমে করে থাকি। আমরা এই ধরনের একটি কাজ করার জন্য পরামর্শ দিয়েছি প্রকল্পকে। জনদুর্ভোগ লাঘবে প্রকল্পটির দ্রুত বাস্তবায়ন চান ভুক্তভোগীরা। আফরিন পপি, মোহনা সংবাদ।
নরসিংদীতে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। এতে আতঙ্কিত স্থানীয়রা। হাসপাতালের সীমাবদ্ধতার কারণে সেবা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। এ বিষয়ে জনগণকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। নরসিংদী থেকে মাহবুবুর রহমানের তথ্যে আরও জানাচ্ছেন শারমিন স্বর্ণা। নরসিংদীতে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। জ্বর, সর্দি, কাশি, বমি সহ নানা উপসর্গ নিয়ে রোগীরা আসছে হাসপাতালগুলোতে। সাধারণ রোগীর পাশাপাশি ডেঙ্গু রোগী বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে নরসিংদী 100 শয্যা জেলা হাসপাতাল কর্তৃপক্ষ। এর বিস্তার রোধে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। আগস্টের তুলনায় সেপ্টেম্বরে বেড়েছে রোগীর সংখ্যা। সারা রাত্রি অনেক জ্বর, তাপমাত্রা অনেক ছিল, হাসপাতালে না ভর্তি করছে। তখন পরবর্তীতে জ্বর আইছে আর সার হই না, পরে একজন টেস্ট করে মেডিকেল টেস্ট করাইছি, নরসিংদী 100 শয্যা জেলা হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালটিতে প্রতিদিন প্রায় 200 রোগী চিকিৎসা নিচ্ছে। আমাদের প্রায় এখন 200-র কাছাকাছি রোগী ভর্তি থাকছে এবং আমি যদি যে সংখ্যাটি বলি, গত 8 দিনে আমাদের এখানে 231 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। অনুকূল আবহাওয়ার কারণে ডেঙ্গু রোগী বাড়ছে। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও। নির্বাচন ব্যবস্থা ধ্বংসের অপরাধে সাবেক 3 কমিশনের বিচার চান রাজনীতিকরা। সব দলের মতামত নিয়ে ইসি গঠনের পরামর্শ। দালাল ধরে দল বেঁধে বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা। গত 1 মাসে সীমান্ত পেরিয়েছে 10,000। স্থানীয়দের উদ্বেগ। ভারতে পলায়নকালে রাউজানের সাবেক এমপি ফজলে করিম আটক। হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক ডিএমপি কমিশনার আদালতে। এবং ভারতীয় কর্মীরা চলে যাওয়ায় আশুগঞ্জ আগরতলা 4 লেন প্রকল্প বন্ধ। বিধ্বস্ত অংশ সংস্কারের আশ্বাস সড়ক ও জনপথ বিভাগের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন বেলা 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে